হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই দেখো, এই প্রথম যে পার্টটা মানে আমার লেকচারের যে মানে মেইন থিম, সেটা হচ্ছে তোমাকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যতক্ষণ লাগে ততক্ষণ আমি তোমাদের বোর্ডে পড়াবো। বোর্ডে পড়ানোর পরে দেন পরবর্তীতে যাওয়ার পরে তোকে স্লাইডগুলো দেখাবো। যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে বোর্ডে পড়ার পরে, মানে বোর্ডে দেখার পরে, পরবর্তী যখন স্লাইডগুলো দেখবা কি একদম সহজ মনে হবে স্লাইডগুলো তো অ্যাকচুয়ালি পড়বা। তো এখন চলে আসো স্লাইডগুলো। যেমন তোমাকে প্রথমে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে নিছি, এখন যে পার্টটা দেখাবো সেটা পুরো একটা স্লাইড, এবং এই স্লাইডের পার্টটা দেখবা এখন সহজ মনে হবে। এবং এই স্লাইডের পার্টটা যখন আরেকবার পড়াবো তখন তোমাদের আরেকবার রিক্যাপ হয়ে যাবে পড়াটা। ওকে, খুব ভালোভাবে খেয়াল করবা, মনোসায় দেখবা। তাহলে দেখো আমরা একটু রিক্যাপও করে নিই আমরা। চলে আসেন ভাই, একটু খেয়াল করি, এবার ঝটপট আমরা একটু দেখে নিই। তো প্রথমে দেখো ব্ল্যাকম্যান, এখান থেকে এই শব্দটা মনে রাখবে ব্ল্যাকম্যান। সালোক সংশ্লেষণ ভাগ করছে কয় ভাগে? দুই ভাগে, একটা আলোক নির্ভর আর একটা আলোক নিরপেক্ষ। তো সালোক সংশ্লেষণ কয় ধরনের? দুই ধরনের, একটা আলোক নির্ভর, একটা কি আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর এখানে এটিপি NADPH H+ তৈরি হয়, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। দেন আলোক নিরপেক্ষ এখানে কার্বন বিজারিত হয়ে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। এটা কি কি আছে? ক্যালভিন, হ্যাশট্যাগ আর এটা ক্যাম। ক্যাম নিয়ে তোমার বইতে কিছু লেখা নাই, ওকে, মনে রাখবা ক্যাম অনেক এক ধরনের C4, এটা C4 এর মতো চক্র হয়। কালে হয় জাস্ট একটা কথা মনে রাখবা, পাথরকুচি। পাথরকুচি গাছের কি হয় ভাই? ক্যাম হয়। জাস্ট এটুকু মনে রাখবা। এখন চলে আসো ভাইয়া, এই দেখো আলোক নির্ভর পর্যায়, ওই যে বলেছে আলোক নির্ভর পর্যায়। তো আলোক নির্ভর পর্যায়ে যেখানে দেখেছিলাম আলোক নির্ভর পর্যায় কার্বন ডাই অক্সাইড, পানি, তো সরি, তো এখানে আমি যেটা দেখেছিলাম আলোক নির্ভর পর্যায়ে তোমার এখানে কার্বন ডাই অক্সাইড 6 কার্বন ডাই অক্সাইড 12 মলিকুল অফ ওয়াটার ভেঙে সে C6H12O6 প্লাস 6 অক্সিজেন প্লাস 6 কি তৈরি হয়? পানি তৈরি হয়। এবং এই যে দেখো, এই যে পানি যেটা আছে, এই পানি ভেঙে তৈরি হয় অক্সিজেন, এটা দেখেছিলাম আলোক নির্ভর পর্যায়ে। এবং পাতার কোথায় ভাই? থাইলাকয়েডে। পাতার কোথায় ভাই? থাইলাকয়েড। একটা ক্লোরোপ্লাস্টে কোথায় ভাই? থাইলাকয়েড। দেখো এগুলো কিন্তু সব পড়ে ফেলছে আমরা। পাতার থাইলাকয়েডে কি হয় ভাই? আলোক নির্ভর পর্যায়ে। দেখো এই যে আলোক নির্ভর পর্যায়ে, ওকে। তো এখন দেখো এখানে তার মধ্যে একটা ছিল, এখানে কি কি হয়? সৌরশক্তিকে রাসায়নিক রূপান্তর করে এক অক্সিজেন এটিপি NADPH তৈরি হয়, ওকে। তাহলে এখানে ফটোফসফোরাইলেশন হয়। ফটোফসফোরাইলেশন মানে কি? এডিবির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়ার নাম ফটোফসফোরাইলেশন। দেখো পরাজিত হয়ে গেছে আমাদের, ওকে। তাহলে ফটোফসফোরাইলেশন কাকে বলে? একটা এডিবির সাথে একটা ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়, এটার নামই হচ্ছে কি ভাই? ফটোফসফোরাইলেশন। তাহলে এই অংশটা কিন্তু আমাদের পড়া শেষ। তো দেখো এখানে সৌরশক্তি ব্যবহার করে এডিপি এবং অজৈব ফসফেট থেকে এটিপি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটোলাইসিস কি? ওই যে পানি ভেঙে গেছিল দেখেছিলাম, এই যে দেখো এই প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে কি ভেঙে যায়? পানি ভেঙে যায়। পানি ভেঙে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। দেখো এখানে পানি, দেখো এখনো পানি ভাঙলে দুইটা হয় প্রোটন, হাফ অনু অক্সিজেন, দুইটা তোমার কি হয়? ইলেকট্রন। তো প্রমাণিত হয়ে গেল এক অনু পানি ভেঙে যদি হাফ অনু অক্সিজেন তৈরি হয়, তাহলে 12 অনু পানি ভাঙলে কয় অনু তৈরি হবে? 6 অনু অক্সিজেন তৈরি হবে। যেহেতু পানি ভেঙে যাচ্ছে, এটার নাম ফটোলাইসিস। লাইসিস মানে ভেঙে যাওয়া। এই যে লাইসিস আছে শব্দের সাথে, লাইসিস মানে কি ভাই? ভেঙে যাওয়া। তাহলে একবার পরে স্লাইড থেকে পরে হয়ে গেছে। দেখো সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিভাজিত হয়ে অক্সিজেন, প্রোটন, হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে আমরা কি বলি ভাই? ফটোলাইসিস বলে। তাহলে ফটোলাইসিস মানে কি ভাই? পানি ভেঙে যাওয়া। শেষ, ওকে। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের পড়া শেষ, আলোক নির্ভর পর্যায়ে পড়া শেষ। এবার চলে আসবে আলোক নিরপেক্ষ পর্যায়ে। এই দেখো আলোক নিরপেক্ষ পর্যায় বা আলোক নিরপেক্ষ পর্যায়, এটাতে আমি বলেছিলাম যে ভাই 6 কার্বন ডাই অক্সাইড 12 মলিকুল অফ ওয়াটার, এখানে ভেঙে C6H12O6 প্লাস 6 অক্সিজেন প্লাস 6 কি তৈরি হয়? পানি। এই যে দেখো এই যে কার্বন ডাই অক্সাইড মিলে কি হয়? গ্লুকোজ তৈরি হয়। এবং এটা পাতার কোথায় হয়? স্টমাতে। তো একটা সালোক সংশ্লেষণের, এই যে দেখো এটা তো থাইলাকয়েড, এটা ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড, বাকি যে অংশটা আছে এটা হচ্ছে স্টমা বলে। তো এটাকে বলা হয় স্টমা। তো এই স্টমাতে কি হবে? আলোক নিরপেক্ষ পর্যায় হয়। তো আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় ভাই? স্টমাতে হয়। স্টমাতে তোমার কি হয় ভাই? আলোক নিরপেক্ষ পর্যায় হয়। তাহলে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এটাও কিন্তু আমাদের পড়ে ফেলছি। তো এখান থেকে কতটুকু মনে রাখবো ভাই?
কতটুকু আমাদের জন্য দরকার দেখো, এর মধ্যে বলেছিলাম তিনটা ভাগে ভাগ করে, ক্যালভিন, হ্যাশট্যাগ, আর এটা কি ভাই, ক্যাম ক্যাসুলেস, এটা ফুল ফর্ম ক্যাসুলিসিয়ান অ্যাসিড বিপাক। এটা বলেছে এক চক্রটা অনেকটা C4 এর মতোই, দেখাই ফেলছি, কিন্তু তোমাদের কিছুই মনে রাখতে হবে না। কতটুকু তোমরা পড়বা, কতটুকু মনে রাখবা, খেয়াল করো। C4 চক্রের দেখো, C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন ফসফোগ্লিসাইক অ্যাসিড, এটা মনে রাখবা। তো C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ সেটা কত ভাই, 3 কার্বন ফসফোগ্লিসাইক অ্যাসিড। দ্যাটস ওয়াই এই চক্রের নাম কি রাখা হয়েছে ভাই, দ্যাটস ওয়াই এই চক্রের নাম গতিপথ C3 গতিপথ বলা হয়েছে। উদ্ভিদ এই চক্র সম্পন্ন হয় তাদেরকে C3 উদ্ভিদ বলে। তো যে সকল উদ্ভিদের এই চক্র সম্পন্ন হয় তাদেরকে আমরা বলবো C3 উদ্ভিদ বলবো। সব উদ্ভিদের হবে না, কিছু কিছু উদ্ভিদের হবে, ম্যাক্সিমাম উদ্ভিদের C4 C3 হয়। তো এটা প্রথম আবিষ্কার করছে ক্যালভিন বেনসন, এই জন্য এটাকে ক্যালভিন চক্র বলা হয়, এই জন্য তারা নোবেল পুরস্কার পাইছে। জাস্ট এটুকু মনে রাখবা C3 থেকে, তাহলে কিন্তু আমাদের কিন্তু এটাও কিন্তু পড়া শেষ। দেখো হ্যাশট্যাগ চক্র, C4 চক্র, এখানে একটু খেয়াল করো, এখানে কতটুকু মনে রাখবো। দেখো এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো এই কারণ প্রথম স্থায়ী পদার্থের নাম কোনটা, 4 কার্বন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, বিধায় এটাকে আমরা কি বলবো ভাই, C4 চক্র বলবো। তাহলে কিন্তু হয়ে গেছে আমাদের, ওকে। এবং দেখো এটা আবিষ্কার করছে ভাই হ্যাশট্যাগ, এই চক্রের নাম হ্যাশট্যাগ সাইকেল বলা হয়। ক্যাম ক্যাসলেস অ্যাসিড মেটাবল কাদের হয়, এই দেখো পাথরকুচি গোত্রের। তাহলে পাথরকুচি গোত্রের কি হয় ভাই, ক্যাম হয়। তাহলে দেখো একবার কিন্তু রিকাপ হয়ে গেছে আমাদের। কত বুঝতে পারছো, জাস্ট এটুকু মনে রাখো, আর কিছুই লাগবে না, ওকে, সালোক সংশ্লেষণ থেকে। তো দেখো এখানে যদি এটা মানে কুইজ আকারে আসছে, একটু মনোযোগ সহকারে দেখো, আমি একটু কুইজটা একটু বুঝাই দিই, তবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। খেয়াল করো আগে, সালোক সংশ্লেষণের প্রধান স্থান কোনটি, দেখো প্রধান স্থান বলছি, ওকে। দেখো সালোক সংশ্লেষণের প্রধান স্থান যদি বলো, বেসিক কথা যদি বলো, আমি এখানে একটু তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো এখানে তো সালোক সংশ্লেষণে অনেকগুলো জিনিস চিত্র দেওয়া আছে এই চিত্রের মধ্যে। এই যে দেখো আলোতে এসে পড়তেছে প্রথম কিন্তু মেসোফিল টিস্যুতে, মেসোফিল কোষে বা মেসোফিল টিস্যুতে। এই মেসোফিল টিস্যুতে একটা আছে স্ট্রমা, যেটা ক্লোরোপ্লাস্টে একটা আছে স্ট্রমা, এই যে দেখো স্ট্রমা, এবং আরেকটা আছে থাইলাকয়েড। এই স্টমাতে যেটা আছে এখানে হয় আলোক নিরপেক্ষ পর্যায়, আর এখানে থাইলাকয়েডে হয় আলোক নির্ভর পর্যায়। তাহলে এটা কিন্তু মেসোফিল টিস্যুর মধ্যেই। তাহলে অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষের প্রধান স্থান যদি বলে কাইন্ড অফ সেটা মেসোফিল টিস্যু, ওকে, কাইন্ড অফ এটা। তো এখন কোশ্চেনটা একটু খেয়াল করো, দেখি এটা অ্যান্সার দেওয়ার একটু চেষ্টা করো, একটু বুঝাই দিলাম সুবিধার জন্য তোমাদের। সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি, স্টমা, ক্লোরোপ্লাস্ট, গ্রানাম না মেসোফিল, কোনটা অ্যান্সার হবে বলো। আমাদের পারতে হবে, হ্যাঁ। তাহলে ক্যালভিন চক্র নিয়ে C3 চক্র নিয়ে মানে ক্যালভিন চক্র আর C4 চক্র যারা আবার বোঝো নাই তাদের জন্য আরেকবার আমি রিপিট করতেছি, নো প্রবলেম, আমি বারবার রিপিট করবো, কিন্তু তোমাদের বুঝে যেতে হবে ক্লাস থেকে, এটা হচ্ছে মেন কথা, ওকে। যারা বোঝো নাই আরেকবার দেখো, ক্যালভিন চক্র যেটা কেমন হচ্ছে C3 চক্র বলেছিলাম। তো দেখো এই যে ক্যালভিন চক্র, দেখো কতটুকু তোমার মনে রাখবে, আবার বলতেছি, ক্যালভিন চক্র প্রথম স্থায়ী পদার্থ সে কোনটা ভাই, 3 ফসফোগ্লিসাইক অ্যাসিড। এই অধিকাংশ উদ্ভিদের এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়। প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসাইক অ্যাসিড, ভুল করো না ভাই, উদ্ভিদকে C3 চক্র বলে। তো C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ সেটা কোনটা ভাই, ফসফোগ্লিসাইক অ্যাসিড। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি ভাই, C3 চক্র বলি। দেখো একটু খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারের নাম অনুসারে এটার নামকরণ করেন ক্যালভিন, মানে ক্যালভিন এটা আবিষ্কার করছে, এই জন্য ইনি 1961 সালে নোবেল পুরস্কার পাইছে। কোথায় হয় মনে রেখো, ধান, গম, বেগুন, পাট, এই যে যেগুলো শস্যল, ধান গম খাও না, ধান গম
বেগুন, পাট। ওকে, যেগুলো শস্য অধিকাংশ উদ্ভিদেই তোমার কি হয়, হ্যাঁ, ক্যালভিন চক্র হয়। তাহলে এরা প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এটাকে আমরা বলছি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা কয় কার্বন? 3 কার্বন। দ্যাটস ওয়াই চক্রটার নাম কি ভাই? C3। ওকে, তাহলে দেখো এটা এইটুকু মনে রাখবা। দেন পরে চলে আসো ভাই হ্যাশ স্ল্যাগ চক্র, যেটা C4। দেখো আরেকবার রিপিট করতেছি, নো প্রবলেম, ঠিক আছে। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ C4, 4 কার্বন, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ভাই ভুল করো না ভাই, দুইটা কথা, একটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, দুই যেটা আছে সেটা তোমার কি ভাই? তোমার হচ্ছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। সরি, তোমার হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা 3 কার্বন, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন ভাইয়া? 4 কার্বন, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো। ওকে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই দুইটা শব্দ জাস্ট মনে রাখবা। ওকে, তো এটাকে বলা হয় C4 বলা হয়। এটা কি আবিষ্কার করছে? হ্যাশল্যাক আবিষ্কার করছে। কার্বন বিজারণের একটি গতিপথ কাদের হয়? ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, নটে ঘাস। তো দেখবা যেগুলো ঘাস থাকবে নামের সাথে ঘাস আছে কিনা। আর এই দুইটা সবথেকে মোস্ট কমন, ভুট্টা এবং আখ। তাহলে ভুট্টা এবং আখ এবং ঘাস জাতীয় উদ্ভিদ, ঘাস থাকলেই সেটা তোমার কি ভাই? C4। এছাড়া মনে রাখবা পৃথিবীতে প্রায় 85%, 85% উদ্ভিদ তোমার C3, ক্লিয়ার। আর 15% উদ্ভিদ তোমার C4। এই C4 এর মধ্যে ম্যাক্সিমাম তোমার কি ঘাস, লতার ঘাস, নামের সাথে অপশনে দেখবে ঘাস আছে কিনা, এবং এটা তোমাদের বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। তো দেখো C3 C4 নিয়ে আরো একবার রিপিট করলাম। আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে তোমাদের আর মানে সমস্যা হবে না, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট প্রথম স্থায়ী পদার্থটা মনে রাখবা। C4 এর প্রথম স্থায়ী পদার্থের নাম কি ভাই? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ভুল করা যাবে না। চলো তোমাদের আরেকটা কুইজ দেবো, দেখি এবার কে কে পারো। ওকে, একটু হোল্ড হয়ে থাকবা। ওকে, আগে কোশ্চেন বুঝে নিবা। চলে আসো ভাই, C4 এর প্রথম স্থায়ী পদার্থ কোনটি? ফসফোগ্লিসারিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, আইসোসাইটিক অ্যাসিড, ডি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কোনটা অ্যান্সার হয় বলো? কে কে অ্যান্সার দিতে পারো? রাইট। হ্যাঁ মিহির ভাই বলো। সবাইকে দেখতে পাচ্ছি ভাই আমি, নো প্রবলেম। ওকে, চলে আসো, খেয়াল করো। দেখ, কনগ্রেচুলেশন, সবাই সঠিক অ্যান্সার দিছো, প্রায় সঠিক অ্যান্সার দিছো সবাই। ওয়াও, সাবাস, কনগ্রেচুলেশন। অস্থির তোমরা ভাই, তুমি সত্যি অস্থির বলবান। তো দেখি কে কে অ্যান্সার দিছো। জাওয়াদ, নিয়াজ, তো এখানে জাওয়াদ, নিয়াজ, শাফিন, ওয়ালিদ, তাহা, মিনার, সিনথিয়াজ, সিনহা, তানিম, জেসিকা। কনগ্রেচুলেশন, কনগ্রেচুলেশন। ফার্স্ট ফিঙ্গার একটু ভুল হয়ে গেছে, বাট কনগ্রেচুলেশন সবাইকে। ওকে, হ্যাঁ, অনেকেই একটু মানে ভুলে গেছে, নো প্রবলেম। তোরা একটু তাড়াহুড়া করতে যে হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তোমরা এটা সবাই জানতা, আমার বিশ্বাস। ওকে, তো এখানে কনগ্রেচুলেশন সবাইকে। তো অ্যান্সার কোনটা হবে? বা ডি অ্যান্সার হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে লিডার বোর্ড। হ্যাঁ, ওকে, চলো সবাই একটু খেয়াল করবা। এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা তোমার দেখো, এটা কার্বন সংখ্যা 3, এর কার্বনই আছে 3টা। তো এটা কি? C3 চক্রের।
আর পাইরুভিক অ্যাসিড, আইসোসাইটিক, এগুলো তো হবেই না। আইটিক, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এটা কি কার্বন সংখ্যা কত? 4। দ্যাটস ওয়াই এটা কি ভাই? C4 চক্রে প্রথম স্থায়ী পদার্থ। এটা চিটাগং বোর্ডের একটা কোশ্চেন, গত বছর আসছে চিটাগং বোর্ডের একটা কোশ্চেন। আমরা আরো কুইজ দেখবো, নো প্রবলেম। ওকে, আরো একটা কুইজ দেখবো, খেয়াল কর, মনে সাথে দেখো। পরে চলে আসো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। ক্লোরোফিল কি কি ভূমিকা রাখে সেটা আমরা একটু দেখে নিব। দেখো এই যে সালোক সংশ্লেষণ, সেই ক্লোরোফিলের ভূমিকা অনেক। খুব বেসিক কথা বলবো, এইসব স্লাইড গুলা তোমরা একটু রিডিং পড়বা। ওকে, রিডিং। পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোকসংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ ক্লোরোফিল আলোক শক্তি গ্রহণ করে। এই যে পাতার যে ক্লোরোফিল যেটা আছে না, সেই ক্লোরোফিলটা তোমার কি করে? আলোক শক্তি শোষণ করে, গ্রহণ করে। এবং পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষ হয়। নতুন ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টি হারের উপর সালোকসংশ্লেষণের হার নির্ভরশীল। সালোক সংশ্লেষণের ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। এই কথাটা একটু মনে রাখবা, জাস্ট রিডিং। মানে পুরাতন সালোক মানে ক্লোরোপ্লাস্ট গুলো নষ্ট হয়ে যাবে, নতুন ক্লোরোপ্লাস্ট কি হবে ভাই? তৈরি হবে। এবং যত বেশি ক্লোরোপ্লাস্ট তৈরি হবে, ক্লোরোফিল যদি না হয় তাহলে আলো কেমনে ধরবে? কারণ আলো ধরে কে ভাই? ওই যে ক্লোরোফিল, ঠিক আছে? ওকে, এটা একটু মনে রাখবা। দেন চলে আসবে সালোক সংশ্লেষণে আলোর ভূমিকা। এই স্লাইডটা তোমাদের জন্য 5 স্টার। মনে রাখবা, দুইটা কথা বলি এখানে, কোন আলোতে, এটা প্রশ্ন হতে পারে সব থেকে, এই স্লাইড এটা নাই তাই একটু বলে দিচ্ছি, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? মনে রাখবা লাল আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে বেশি হয়। তো এটা একটু মনে রাখবা, লাল আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়। তো দেখো আলোতে, কোন আলোতে সালোক সংশ্লেষণ বেশি হয়? লাল আলোতে। এটা তো অবশ্যই মনে রাখবাই। এছাড়া দেখেছিলাম সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় আলোর ভূমিকা অনেক। পানি, কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজন শক্তি উৎস হচ্ছে কোনটা? এই যে আলো, ঠিক আছে? আলো এসেই তো সালোক সংশ্লেষণ, আলোর মাধ্যমে তো বিক্রিয়াটা হলো। কত অবস্থা, এটা হচ্ছে মুখ্য তোমার কি মানে প্রবাহ বলতে পারো আলো। তো আলো আসতেছে, দেন তোমার কি হচ্ছে না, সালোক সংশ্লেষণ হচ্ছে। তো আলো ক্লোরোফিল অবশ্যই লাগবে। এছাড়া সূর্যালোক ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। ক্লোরোফিল সৃষ্টি হতেও লাগে কোনটা ভাই? আলো। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করে। পত্ররন্ধ্র যদি বলি, দেখো এটা একটা পত্ররন্ধ্র, যদি বলি এটা একটা পত্ররন্ধ্র। এই যে পত্ররন্ধ্র, এই পত্ররন্ধ্র কখন উন্মুক্ত হয়? যখন আলো আসে, এটা উন্মুক্ত হয়ে যায়, দেন এর ভিতরে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে। তাহলে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে কখন ভাই? যখন হচ্ছে আলো আসতেছে, পত্ররন্ধ্র খুলে যাচ্ছে, তখন তোমার কি হয় ভাই? কার্বন ডাই অক্সাইড ভিতরে প্রবেশ করে, এবং কার্বন ডাই অক্সাইড প্রবেশ করার পরে কি হয়? সালোকসংশ্লেষণ বিক্রিয়াটা হয়। এছাড়া আলোক বর্ণালীতে লাল, নীল, কমলা, বেগুনি, এর মধ্যে লালটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। লাল, লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়, এর মনে রাখবা। বেগুনি অংশটাকে সালোকসংশ্লেষণ ভালো হয়। আর কোনটাতে ভালো হয় না? সবুজ এবং হলুদ আলোতে। সবুজ আলোতে তোমার কি হয়? সালোক সংশ্লেষণ ভালো হয় না। ওকে, তো সবুজ আলোতে প্রশ্ন হতে পারে কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না? প্রশ্ন হতে সেটা অ্যান্সার কোনটা হবে? সবুজ আলোতে অথবা হলুদ আলোতে। প্রশ্ন হতে কোন আলোতে সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়? সব থেকে ভালো হয় মনে রাখবা লাল। এছাড়া বাকিগুলো আছে নীল, কমলা, বেগুনি, এগুলো তো হবেই। তো সব থেকে যদি ভালো হয় যদি প্রশ্ন আসে, সেটা কোনটা ভাই? লাল আলো। এখন মনে রাখবা কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলো বেশি শোষণ করে? আলোর তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। ওকে, এই তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোগুলা সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করার মতো বিষয়। এই স্লাইডটা তোমাদের রিডিং পড়ার মতো স্লাইড, বাট এটা ইম্পর্টেন্ট স্লাইড। এটা রিডিং পড়বা এবং 100% তোমাদের জন্য। ওকে, এবার চলে আসো সালোক সংশ্লেষণের প্রভাবক। হোল্ড অন, 100% খুব ভালোভাবে খেয়াল করবা, মনে সাথে দেখবা। রেড লাইট, লাল আলো মানে রেড লাইট। এখন চলে আসবে, খেয়াল করবা, মনের সাথে দেখবা। তো দেখো সালোক সংশ্লেষণের প্রভাবক যদি বলি, এই যে সালোক সংশ্লেষণ প্রভাবক, তো প্রভাবক যদি বলি, বেসিক কথা যদি বলি, এক হচ্ছে বাহ্যিক প্রভাবক, দুই হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক।
বিষয়গুলো একটু বুঝে নিই আমরা, কোনটা বাহ্যিক কোনটা অভ্যন্তরীণ, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। খুব ভালোভাবে খেয়াল করবা। তাহলে সালোকসংশ্লেষণের প্রভাবক কয় ধরনের? দুই ধরনের, একটা বাহ্যিক একটা অভ্যন্তরীণ প্রভাবক। তো কোন একটা গাছ, ধরো কোন একটা ট্রি বা গাছ বুঝে নেই আমরা, এবং এটা তোমাদের জন্য OMG স্লাইড, মানে 100%। আবার OMG তোমরা অনেকে না বুঝতে পারো, বা এটা তোমাদের জন্য 100%। ওকে, তো চলে আসো ভাইয়া। ধর এই একটা গাছ, এই গাছের যদি বলি, এই একটা গাছ, এই গাছের দুই ধরনের প্রভাবক আছে। এক হচ্ছে বাহ্যিক প্রভাবক, বাইরে থেকে আসে, আর এটা তোমার কি আছে? অভ্যন্তরীণ প্রভাবক, যেটা গাছের ভিতরে আছে, তাই না? তো গাছের প্রভাবক দুইটা, একটা বাহ্যিক প্রভাবক। তাহলে দেখো, যে সকল প্রভাবক কি, যা কি হয় সালোক সংশ্লেষ আয়দার সেটা বাড়ায় দিবে অথবা কমায় দিবে, বা কোনো একটা প্রভাবক গুলা যেগুলো সালোক সংশ্লেষ অ্যাসিলেট করে, বাড়াইতে পারে, বা সালোক সংশ্লেষ বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে, তাই সেটা কি প্রভাবক, তাই না? প্রভাবক দুই ধরনের, সালোক প্রভাবক, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। কোনগুলোকে আমরা বাহ্যিক বলতেছি? দেখো এটা ধরো, এটা গাছ, এই গাছের বাইরে থেকে কোনো আলো এই গাছের সালোক সংশ্লেষ প্রভাবিত করতেছে। যেমন ধরো আলো, তার আলো বাইরে থেকে আসে, বাইরে থেকে এসে এখানে সালোক সংশ্লেষ এখানে প্রভাবিত করলো। দেন যদি বলো সে তোমার কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড বাইরে থেকে আসতেছে, সাথে আমি অক্সিজেনটাও লিখে দিই, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আলো। দেন এখানে যদি বলো সেটা হচ্ছে তাপমাত্রা, বাইরে থেকে কিন্তু তাপমাত্রা আসতেছে, এই তাপমাত্রা বাইরে কেমন তাপমাত্রা, কত তীব্রতা আছে আলোর, তো তাপমাত্রা বায়ুমণ্ডলের একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রা কি করতে পারে? প্রভাবক, মানে এটা প্রভাবিত করতে পারে। তো বাইরে একটা তাপমাত্রা, এটা বাহ্যিক প্রভাবক। পানি, পানিটা গাছের মধ্যে থাকে না, পানি তো বাইরে থাকে কোথায়? মাটির মধ্যে। তো এই পানি যদি কমে যায়, কোথাও পানি কম, পানি শোষণ হচ্ছে না, সালোকসংশ্লেষণ কমে যেতে পারে, কারণ পানির মাধ্যমে পানির সাথে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে সালোকসংশ্লেষণ সংঘটিত হচ্ছে। তো পানি নাই গাছের, মাটির মানে যেখানে তোমার কি হয় মাটিতে পানি নেই, পানির পরিমাণ কমে গেছে, সে সালোকসংশ্লেষণ কি হয়ে কমে যেতে পারে। তো এটা কিন্তু বাইরের থেকে আসতেছে, বাইরে থেকে দিচ্ছ, তাহলে এটা একটা বাহ্যিক প্রভাবক। দেন এখানে খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ, খনিজ পদার্থ বিভিন্ন রকম, মিনারেলস, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম, বিভিন্ন পদার্থ, খনিজ পদার্থ, মিনারেলস, রাসায়নিক পদার্থ, সবগুলো তোমার বাহ্যিক প্রভাবক। কোন একটা গাছের বাইরে থেকে, যেটা তোমার কিছু প্রভাবককে অ্যাসিলারেটেড করতেছে, বা কোনো একটা বাইরের কোনো কিছু, কোনো একটা সালোক সংশ্লেষণের যদি বলা যায় বিক্রিয়াকে প্রভাবিত করে, সেটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। অভ্যন্তরীণ প্রভাবক যদি বলি, দেখো খেয়াল করো, অভ্যন্তরীণ প্রভাবক বেসিকটা বুঝি আমরা। অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলো ভাইয়া? খেয়াল করবা। তো এটা একটা গাছ, এই গাছের অভ্যন্তরীণ প্রভাবক কোনগুলা? যেমন ধরো ক্লোরোফিল, কোন একটা গাছের মধ্যে থাকতে পারে ক্লোরোফিল, ক্লোরোফিল তো গাছের মধ্যে থাকে, বাইরে থেকে তো পাই না ক্লোরোফিল। দেন পাতার বয়স, এই যে পাতার বয়স হতে পারে, ঠিক আছে? শর্করার পরিমাণ, কি পরিমাণ শর্করা তৈরি হয়েছে, গাছে যদি শর্করা যদি বেশি থাকে, পাতা বেশি শর্করা জমা হলে সরাসরি কি হয়? গতি মন্তর হয়, কারণ অলরেডি তোমার পাতায় গ্লুকোজ তৈরি আছেই, তো এটা কিন্তু সালোক সংশ্লেষণ করবে না। ওকে, তো বাইরে তোমার এখানে কি আছে ভাই? সালোক সংশ্লেষণে তোমার এখানে বেশি করে তোমার কি আছে ভাই? গ্লুকোজ আছে। তো এখানে পাতার শর্করার পরিমাণ, তো শর্করার পরিমাণ, এছাড়া পটাশিয়াম, এটা একটু মনে রাখবো, পটাশিয়াম আয়ন। দুই হচ্ছে এনজাইম, এগুলো প্রত্যেকটাই কি আমরা কি বলি ভাই? অভ্যন্তরীণ প্রভাবক বলি। তো এগুলো প্রত্যেকটাই কি প্রভাবক ভাই? অভ্যন্তরীণ। কারণ একটু খেয়াল করবা, এখন চলে আসো। তো এগুলো হচ্ছে অভ্যন্তরীণ, পাতার ভিতরে যেগুলো আছে সেটা অভ্যন্তরীণ, বা গাছের মধ্যে যেগুলো আছে সেটা অভ্যন্তরীণ প্রভাবক, এবং বাইরে থেকে যেগুলো আছে সেটা হচ্ছে কি ভাই? বাহ্যিক প্রভাবক। তাহলে দেখো এগুলো হচ্ছে বাহ্যিক প্রভাবক, ওগুলো অভ্যন্তরীণ প্রভাবক। প্রশ্ন হতে পারে নিচের কোটি বাহ্যিক প্রভাবক, প্রশ্ন হতে পারে নিচের কোটি অভ্যন্তরীণ প্রভাবক। ওকে, এটা চিন্তা করে ভেবে অ্যান্সার দিবা। ওকে, এবার চলে আসো, একটু খেয়াল করবা মনের সঙ্গে। দেখো বাহ্যিক প্রভাবক এক হচ্ছে আলো। ওকে, তাহলে দেখো পানি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তৈরির জন্য, শর্করা তৈরির জন্য আলো দরকার, খেয়াল করবা। কার্বন ডাই অক্সাইড এটা অফকোর্স লাগে। তাপমাত্রা, এখান থেকে একটু মনে রাখবা তাপমাত্রা, তাপমাত্রা থেকে মনে রাখবা পরিমিত তাপমাত্রা, কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষণ বেশি হয় মনে রাখবা
22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়। একে বলা হয় অপটিমাম তাপমাত্রা অথবা পরিমিত তাপমাত্রা। তাহলে অপটিমাম তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয় সেটাকে আমরা কি বলি? অপটিমাম তাপমাত্রা। এটা বাইরে থেকে, এটা মনে রাখবা। প্রশ্ন হতে পারে অপটিমাম তাপমাত্রা কত সালোক সংশ্লেষণে? 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মনে রাখবা পানি। এই দেখো পানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য তোমার কি হয়? পানি দরকার হয়। এই যে পানি ভেঙে যায় না? ওই যে দেখেছিলাম পানি ভেঙে যায়। পানি ভেঙে কি তৈরি হয়? হাফ অক্সিজেন, আরেকটা কি তৈরি হয়? দুইটা হাইড্রোজেন। দুইটা হাইড্রোজেন ভাঙলে কি পাওয়া যায়? দুইটা প্রোটন। দুইটা কি পাওয়া যায় ভাইয়া? ইলেকট্রন। তাহলে প্রোটনও কিন্তু পাওয়া যায়, এটা মনে রাখবা। অক্সিজেন খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ নিয়ে একটু বলি তোমাদের। বাতাসে কোনো কারণে ক্লোরোফর্ম বেড়ে গেল, হাইড্রোজেন সালফাইড বেড়ে গেল, মিথেন গ্যাস বিষাক্ত পদার্থ বেড়ে গেল। তো এটা যদি বেড়ে যায় তাহলে পরিবেশটা তোমার কি হয়ে যায়? পরিবেশটা তোমার অনেকটা মানে আবহাওয়া মন্ডল দূষিত হয়ে যাবে। তো আবহাওয়া মন্ডল যদি দূষিত হয়ে যায় সেখানে তোমার কি হয়? সালোক সংশ্লেষণ একটা বিরূপ প্রভাব ফেলতে পারে। তো এগুলো আবহাওয়া মন্ডলকে দূষিত করে ফেলে। ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড গ্যাস, মিথেন গ্যাস, এগুলো তোমার কি করে? হ্যাঁ, তোমার এটাকে প্রভাবিত করতে পারে। তো এই স্লাইডটাকে রিডিংটা অবশ্যই ডেফিনেটলি রিডিং। তার আগে এটা বুঝতে হবে, বুঝে পড়তে হবে কোনটা বাহ্যিক, এটা জানতে হবে। যেটা বাইরের থেকে যেগুলো প্রভাব হিসেবে কাজ করতেছে এগুলো বাহ্যিক। তো এখন চলে আসো অভ্যন্তরে, যেটা গাছের ভিতরে আছে। ক্লোরোফিল আছে, পাতার বয়স, শর্করা, এনজাইম, পটাশিয়াম। পটাশিয়ামটা একটু ভালোভাবে মনে রেখো। পটাশিয়াম অনেকেই ভুলে দাগায় ফেলবে, বাহ্যিক মধ্যে দাগায় ফেলবে। পটাশিয়াম সবসময় পাতার মধ্যে থাকে। ওকে, এই পটাশিয়াম পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে। এটা আমরা পরে আসবো, পরে জানবো। এখন ক্লোরোফিল, একমাত্র ক্লোরোফিল আলোক শক্তি গ্রহণ করতে পারে। তো অফকোর্স এটা একটা খুব গুরুত্বপূর্ণ। পাতার বয়স থেকে মনে রাখবা যে মধ্যবয়সী পাতার সালোক সংশ্লেষণ সব থেকে বেশি ঘটে। ওকে, এবং দেখবা মধ্যবয়সী যারা মানুষ তারা বেশি সব থেকে কি হয়? কর্মঠ হয়। তেমনি গাছের মধ্যবয়সী যারা, তারা তোমার কি হবে? সব থেকে বেশি তোমার কি হবে? সালোক সংশ্লেষণ করতে পারে। তো সেটা একটু মনে রাখবা। তো এখন মনে রাখবা শর্করার পরিমাণ। তো ভাই শর্করার পরিমাণ বেড়ে গেছে, ধরো শর্করার পরিমাণ বেড়ে গেছে, পাতায় শর্করা বেশি। তাহলে পাতায় যে শর্করা, আমাদের উদ্দেশ্য কি? সালোকসংশ্লেষণের উদ্দেশ্য কি? যে কার্বন ডাই অক্সাইড, 6 নং কার্বন ডাই অক্সাইড 12 মলিকুল অফ ওয়াটার বিক্রিয়া করে কি তৈরি করবো? C6H12O6 প্লাস কি করবো? হ্যাঁ, 6 নং অক্সিজেন প্লাস 6 নং কি তৈরি করবো? পানি তৈরি করবো। আমাদের উদ্দেশ্যটাকে অ্যাকচুয়ালি কিন্তু গ্লুকোজ তৈরি করা, মানে গ্লুকোজ মানে কি? শর্করা তৈরি করা, তাই না? শর্করা তৈরি করা। তো পাতায় অলরেডি শর্করা তৈরি হয়ে গেছে, তো শর্করা তৈরি করার দরকার নাই। ভাই তোমার পেট ভরা আছে, তুমি খেয়ে দিয়ে পেট ভরে আছো, তুমি কি আর খাবা? তোমার খাইতে ভালো লাগবে? ভালো লাগবে না, সোজা কথা। তো ভাই এখানে পাতায় বেশি শর্করা জমা হলে সালোক সংশ্লেষণের গতি কি হয়? মন্তর হয়। তো আর সালোক সংশ্লেষণ কি হয়ে যায়? মন্তর হয়ে যাবে। এটা মনে রাখবা, এভাবে মনে রাখবে। তারপরে চলে আসবে পটাশিয়াম। পটাশিয়াম অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়। তো মনে রাখবে পটাশিয়াম যত থাকে, পটাশিয়াম পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। কোন একটা রক্ষী কোষের মধ্যে পটাশিয়াম প্রবেশ করলে পত্ররন্ধ্র খুলে যায়। এটা একটু ব্যাখ্যাটা একটু মনে রেখো, যদি পারো তো মনে রাখতে পারলে পারে ভালো। তাহলে পটাশিয়াম যত বেশি সালোক সংশ্লেষণের পরিমাণ তত বাড়ায়। এটা কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা লাইন। ওকে, এছাড়া বিভিন্ন এনজাইম, তাহলে এটা একটু খেয়াল করবা। তাহলে এই হচ্ছে আমাদের সব করে তোমার কি ভাই? অভ্যন্তরীণ প্রভাবক। তাহলে এগুলো কি ছিল ভাই? বাহ্যিক প্রভাবক। তো অপটিমাম তাপমাত্রা, সেটা কাকে বলে? অপটিমাম তাপমাত্রা মন্থর মানে কমে যাওয়া। ওকে, মেহরাব ভাইয়া, মেহরাব তুমি একটু দু একবার ভিডিওটা দেখবা, দু একবার দেখবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ফামিদা তুমিও। ভাই অক্সিজেনটা বোঝো নাই না? অক্সিজেনটা কি? এই অক্সিজেনবিহীন পরিবেশের সালোকসংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ভাই অক্সিজেন নাই, পরিবেশে অক্সিজেন নাই, সেখানে তোমার কি সালোকসংশ্লেষণ হবে না, গাছ মারা যাবে ভাই, কারণ সেখানে শোষণ হবে না। কথা বুঝতে পারছো? এটা একটু মনে রেখো, অক্সিজেনের সাথে শোষণ সম্পর্কিত। ঠিক আছে, কারণ তোমার এখানে উদ্দেশ্য কি? তোমার অক্সিজেন তৈরি করতেছো, আবার এই অক্সিজেনকে কাজে লাগায় আবার এই গ্লুকোজটা ভেঙে সেরে উদ্ভিদ শক্তি তৈরি করে। এটা একটু মনে রেখো। অক্সিজেন নাই, সেখানে সালোকসংশ্লেষণ হবে না। তোমার উদ্দেশ্য কি? অক্সিজেন তৈরি করা। তাহলে অক্সিজেন তৈরি করা তোমার উদ্দেশ্য,
তুমি এটা ভেঙে অক্সিজেন তৈরি হবে। তাহলে এটা অক্সিজেন নাই মানে কি, তাহলে তোমার পানিও নাই, তাই না? তো অক্সিজেন নাই, পানিও নাই, তো অক্সিজেন না থাকলে পানিও থাকবে না, তাহলে পানি না থাকলে সালোক সংশ্লেষ হবে? বলো, তুমি নিজে চিন্তা করো, বলো। ঠিক আছে, তোমার এখানে কি অক্সিজেন নাই, সেটা কি হবে না ভাই, পানিও নাই, কারণ পানিকে ভেঙে কি পাই আমরা, অক্সিজেন পাই। তো এটাই তো মেইন থিম ছিল। তো এখানে এইটাই বুঝাইছে আর কি, অক্সিজেন বিহীন পরিবেশে সবসময় বন্ধ হয়ে থাকে। তো অক্সিজেন যদি না থাকে, পানিও নাই অ্যাকচুয়ালি। তো অক্সিজেনটা তৈরি হয় কি ভেঙে, পানি ভেঙে। তো পানি ভেঙে তো অক্সিজেন তৈরি হয়, তাহলে পানি থাকলে অক্সিজেন পাওয়া যাবে। যেমন মঙ্গল গ্রহে এখন সবাই খুঁজে দেখে যে সেখানে অক্সিজেনের ঘনত্ব দেখার আগে বা অক্সিজেন আছে কিনা সেটা দেখার আগে সেখানে সবাই গবেষণা করেছে সেখানে তো পানি আছে কিনা। যদি পানি থাকতো তাহলে সেখানে অক্সিজেন থাকতো। ওকে, তাহলে পানি থাকলে সেখানে অক্সিজেন থাকবে, সোজা কথা। তো পানি যেহেতু নাই, সেখানে কোনো জীবনের কোনো কি নাই, অস্তিত্বও নাই, কারণ সেখানে সালোক সংশ্লেষ হবে না, কারণ পানি থাকলে সেখানে কি অক্সিজেন তৈরি হবে। এটা আসলে, এটা একটু মনে রাখো, এটা আসলে মানে একটা কনসেপচুয়াল বিষয়। তো যাই হোক, এখন খেয়াল করবো, অল ক্লিয়ার। ওকে, ভেরি গুড। অপটিমাম টেম্পারেচার তাহলে কত ভাইয়া, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? অপটিমাম বলতে বোঝায় যে তাপমাত্রায় সব থেকে বেশি তোমার কি হয়, ভালো তোমার হচ্ছে সালোক সংশ্লেষ হয়, অপটিমাম তাপমাত্রা বলে সেটা 22 থেকে 35। এগুলো ভুল করা যাবে না। চলো একটা আমরা কুইজ দেখে আছি, হ্যাঁ, দেখে কুইজের অ্যান্সারটা সবাই তোমরা একটু চেষ্টা করবা, খেয়াল করবা। আচ্ছা, আমরা কুইজ দেখে আসি, দেন বাকি স্লাইডটা আমরা পরে দেখবো, ঠিক আছে? চলো কুইজটা দেখে আসি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অপটিমাম তাপমাত্রা কত ডিগ্রি? বলো, এ বি সি ডি, কোনটা অ্যান্সার হবে বলো? শিওর ফার্স্ট। সাবাস, কংগ্রেচুলেশন, সবাই ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিছো। বাহ, আজ এই সালোক সংশ্লেষ নিয়ে আর মানে কারোর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এখানে দেখি একটু লিডার বোর্ডের কি অবস্থা। লিডার বোর্ডটা নিয়াজ, মুজাহিদ, অলিদ, রাফিন, আফরা, আদিত, তাসির, ইমতিয়াজ, সামি, মিনহাজ। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন। ওকে, সবাইকে কংগ্রেচুলেশন। আচ্ছা, ফার্স্ট ফিঙ্গার একটু ভুল হয়ে গেছে, নো প্রবলেম। ওকে, কংগ্রেচুলেশন সবাইকে। তো আই থিঙ্ক এটা সবাই পারছে। এটা কত ভাই, 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওকে, তোমাদের আজকে 4টা কুইজ রাখছিলাম, একটু বেশি কুইজ রাখছিলাম তোমাদের জন্য বোঝার জন্য। যাক, আগের স্লাইডটা আমরা একটু চলে যাই, কুইজটা আই থিঙ্ক সবাই পারছো। আর এটা স্লাইডটা চলে একটু দেখে আমরা জীবজগতের সারাংশিক গুরুত্ব ভাই কি পড়বা ভাই, এটা জাস্ট 2 থেকে 5 বার রিডিং পড়বা, 5 টাইম রিভিশন পড়বা, 5 বার রিডিং পড়বা এই স্লাইডটা তোমাদের জন্য। যে হেডিং পড়লে হবে, আমি একটু বলে দিচ্ছি তোমাদের, খেয়াল করবা। তো এটা আমার ক্লাসে প্রায় শেষের দিকে, একটু খেয়াল করবা। উদ্ভিদের খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে, প্রাণীকুলের খাদ্য, কারণ সবুজ উদ্ভিদ প্রাণীকুলের খাদ্য, তাই না? তুমি খাও না সকালবেলা শাকসবজি দিয়ে খাও, সবসময় শাকসবজি খাচ্ছই, ভাত খাচ্ছ, শক্তি উৎস। অফকোর্স জৈব রাসায়নিক বিক্রিয়ার পরিচালনা, জীবদের বিভিন্ন রকমের বিপাকীয় পরিপাকে এটা সাহায্য করে। পরিবেশ পরিশোধন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে অক্সিজেন ত্যাগ করতেছে, উদ্ভিদের দৈহিক বৃদ্ধি করতে সাহায্য করে। হ্যাঁ, মানব সভ্যতার অবদান, ঠিক আছে? মানব সভ্যতার যে প্রয়োজনীয় কয়লা, পেট্রোল যা বলো না কেন সবকিছু কোথায় থেকে পাচ্ছি আমরা, প্রত্যক্ষ পরোক্ষভাবে সারাংশিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। কথা বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা, তাহলে দেখো কত উপকার করে। তো এটুকুর জন্য হলে পার এটা একটু রিডিং পড়বা, এই স্লাইডটা রিডিং পড়বা। তো এখানে এই ছিল আগের স্লাইড। সারাংশিক প্রক্রিয়া অপটিমাম তাপমাত্রা কত, 22 থেকে 35, এটা আমরা পড়ে ফেলছি। এটা দেখো তোমাদের জন্য একটা বহু নির্বাচনী কোশ্চেন রাখছি, এমসিকিউ রাখছি। C3 উদ্ভিদ
নিচের কোনটি সিথির উদ্ভিদ? দেখো সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, 3 বোর্ডে একই কোশ্চেন আসছে। 3 বোর্ডের কোশ্চেন খুব ভালোভাবে খেয়াল করবা। সিলেট বোর্ডে আসে, বরিশাল বোর্ডে আসে, দিনাজপুর বোর্ডেও আসছে, একই ধরনের কোশ্চেন। খুব ভালোভাবে দেখো এখানে C3 উদ্ভিদ, ওই যে বলেছিলাম যে C3 উদ্ভিদ পৃথিবীতে 85% উদ্ভিদ C3, C4 উদ্ভিদ সেটা কি ভাই ঘাস জাতীয় উদ্ভিদ হবে তোমার কি C4। তো কোশ্চেনটা আমি একটু অ্যান্সার দিয়ে দিই তোমাদের, একটু খেয়াল করো। তো আখ তো হবেই না, ভুট্টা হবে না, মোটা ঘাস হবে না, কারণ এগুলো প্রত্যেকটাই তোমার কি ভাই C4। তাহলে কোনটা হবে? ধান। ওই যে বলেছিলাম ধান, গম, পাট, এর প্রত্যেকটা তোমার কি ভাই C4। আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো। তো এটা অ্যান্সার কোনটা ভাই? ধান। অনেকে কমেন্ট বক্সে অ্যান্সার অলরেডি দিয়ে দিছো। ওকে, সাবাস সাবাস সাবাস, বাহ, সুন্দর সুন্দর সুন্দর, সাবাস। ওকে, সাবাস। এখন চলো আসো ভাইয়া, তোমাদের একটা বাড়ি কাজ দিব। তোমরা তো অনেক বাড়ি কাজ করো, আমি দেখি সবাই বাড়ি কাজ করো, বাড়ি কাজ করে গ্রুপে জমা দিচ্ছ, সেটাও দেখতেছি। বাড়ি কাজ অবশ্যই সবাই করবা। তোমাদের নেক্সট ক্লাসে আমি শোষণ পড়াবো, রেসপিরেশন পার্টটা সেটা পড়াবো। তোমাদের একটু জাস্ট বুঝাই দিই আমি, এই কোশ্চেনটা একটু বুঝাই দিই, একটু খেয়াল করো, মনে দেখো। তো এটা হচ্ছে পি কিউ। পি এখানে বোঝাচ্ছে এটা আসলে সালোক সংশ্লেষের একটা বিক্রিয়াকে বোঝাচ্ছে, এটা কমপ্লিট করতে হবে। তো দেখো এখানে কিন্তু সমতা করা নেই, সমতা করা নেই, এটা একটু কমপ্লিট করে নিবা। তো এটা পি তে বোঝাচ্ছে কি ভাই? এক কথায় পি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, 6 কার্বন ডাইঅক্সাইড, দেন পানি হচ্ছে 12 মলিকুল, এবং কিউ যেটা উপরে যেটা আছে সেটা তোমার সূর্যালোক। ওকে, দেন এখানে তোমার কি ভাই? C6H12O6 প্লাস পানি প্লাস 6 পানি প্লাস 6 অক্সিজেন। এটা একটু সমতা করে নিবা আর কি। মানে এখানে দেখো, এখানে তুমি 12 লিখবা, এখানে তুমি হচ্ছে 6 কার্বন ডাইঅক্সাইড লিখবা, এখানে তোমার সূর্যালোক লিখবা, দেন এখানে তুমি হচ্ছে 6, এখানে তুমি 6, এভাবে লিখে সেটা কারেকশন করে নিবা। আগে হচ্ছে পুরোটা কারেকশন করে নিবা, কারণ এটা তোমাদের উদ্দীপকটা এভাবে দেওয়া আছে আর কি। হ্যাঁ, সালোক সংশ্লেষণ কাকে বলে আই থিঙ্ক পারবা। এটিপিকে কেন জৈব মধ্যে বলা হয় এটা পারবা। উদ্দীপকের প্রক্রিয়াটি আলোক নির্ভর প্রক্রিয়াটি বর্ণনা করো। ওই যে বলেছিলাম সালোক সংশ্লেষণের দুইটা প্রক্রিয়া, একটা আলোক নির্ভর, একটা আলোক নিরপেক্ষ, তাই না? এই যে আলোক নির্ভর পর্যায়ে পানি ভেঙে যে কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। ওকে, এই প্রক্রিয়াটা তোমরা কি করবা? বর্ণনা করবা। তার মধ্যে ফটোলাইসিস বলবা, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে ফটোফসফোরিলেশন, এটা তোমরা একটু বুঝাই দিবা নেক্সট ক্লাসে। ওকে ভাই, কারোর কোনো কোশ্চেন আছে কিনা? একটু কোশ্চেন নেই, আমি দেখি কারোর কোনো কোশ্চেন। অল ক্লিয়ার। পরের ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।